ওকে, আমরা আজকে প্রোটিনের অংশটুকু শেষ করে দেব। তোমাদেরকে এতদিন আমি প্রোটিন বোঝাচ্ছিলাম, আজকের লেকচারের মাধ্যমে প্রোটিনটা আমাদের শেষ হয়ে যাবে। তো আজকে আমরা প্রথমে শুরু করব গ্লোবিউলার প্রোটিন নিয়ে। ঠিক আছে, গ্লোবিউলার প্রোটিন টিকা হিসাবে আসে শর্ট নোট, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। বায়োকেমিস্ট্রিতে গ্লোবিউলার প্রোটিন, আমরা যখন বায়োকেমিস্ট্রিতে গ্লোবিউলার প্রোটিন নিয়ে কথা বলি, আর স্টেরিও প্রোটিন, এটার আরেক নাম হলো স্টেরিও প্রোটিন। এগুলো হলো স্ফেরিকাল। ঠিক আছে, এগুলো হলো কি স্ফেরিকাল, অর্থাৎ বর্তুলাকার, বর্তুলাকার প্রোটিন। এবং এগুলো হলো একটা কমন টাইপ অফ প্রোটিন, একটা সাধারণ ধরনের খুবই কমন একটা প্রোটিন। তাহলে কি বলছি, গ্লোবিউলার প্রোটিন হলো তোমার আরেক নাম হলো স্টেরিও প্রোটিন, স্ফেরিও প্রোটিন, স্ফেরিও প্রোটিন। এগুলো হলো সাধারণ প্রোটিন, গ্লোবিউলার প্রোটিন। আচ্ছা, গ্লোবিউলার প্রোটিন আর সামহাট ওয়াটার সলিউবল, এগুলো হলো কিছু মাত্রায় পানিতে দ্রবীভূত হয়। গ্লোবিউলার প্রোটিন গুলো কিছু মাত্রায় পানিতে দ্রবীভূত অবস্থায় থাকতে পারে, অর্থাৎ এদের পানিতে দ্রবণীয়তা ধর্ম আছে, সলিউবল ইন ওয়াটার আমরা বলতে পারি। লাইক দ্য ফাইব্রাস অর মেমব্রেন প্রোটিন, দেয়ার আর মাল্টিপল ফোল্ড ক্লাসেস অফ গ্লোবিউলার প্রোটিন। হ্যাঁ, কয়েক ধরনের, কয়েক ক্লাসের বা কয়েক শ্রেণীর গ্লোবিউলার প্রোটিন পাওয়া যায়, সিন্স দেয়ার আর মেনি ডিফারেন্ট আর্কিটেকচার্স and can fold into roughly spherical shape. The term globin can refer more specifically to proteins include the globin fold. অর্থাৎ এগুলো হলো বর্তুলাকার থাকে, স্পেরিক্যাল থাকে, ভিতরে ফাঁপা থাকে। এই যে স্ট্রাকচারটা আছে দেখো তোমরা, থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার অফ হিমোগ্লোবিন, আর গ্লোবিউলার প্রোটিন। একটা এক্সাম্পল, কমন এক্সাম্পল কি গ্লোবিউলার প্রোটিনের, হিমোগ্লোবিন। ওকে, এগুলো দেখো, এই যে জড়ানো পেঁচানো যখন আমরা করি, অর্থাৎ এগুলোকে যখন আমরা একটু জড়ায় পচে এক জায়গায় করি, ঠিক আছে, এই যে প্রিন্টটাকে, এই যে এই চিত্রে যেটা দেখতে পাচ্ছ, এই আমার এই পেজে যেটা দেখতে পাচ্ছ, এগুলোকে যখন আমরা জড়ায়া প্যাচে এক জায়গায় করব, এগুলো কিন্তু পুরোপুরি কম্প্যাক্ট অবস্থায়, অর্থাৎ লেগে থাকবে না, এদের ভিতরে কিছু ফাঁকা জায়গা থাকবে, স্পেরিক্যাল ফাঁপা থাকবে, যেমন বলের ভিতরে ফাঁকা জায়গা থাকে। এগুলোকে যদি আমরা বলের মতো করি, গ্লোবিউলার প্রোটিন গুলোকে, তাহলে এগুলোর মধ্যেও বলের মতো একটা ফাঁকা অংশ থাকবে। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় স্পেরিও প্রোটিন, বা এটাকে কিরকম স্ফেরিক্যাল ইন শেপ, গ্লোবিউলার ইন শেপ, এই জন্য আমরা এটাকে বলছি গ্লোবিউলার প্রোটিন। ওকে, দ্য টার্ম গ্লোবিউলার প্রোটিন ইজ কোয়াইট ওল্ড, এটা অনেক পুরাতন একটা টার্ম, অনেক পুরাতন, এটা নতুন না। ওকে, আচ্ছা, দ্য গ্লোবিউলার নেচার অফ দিস প্রোটিনস ক্যান বি ডিটারমাইন্ড উইদাউট মিনস অফ মডার্ন টেকনিক্স। মডার্ন টেকনিক ছাড়াই তুমি গ্লোবিউলার প্রোটিনের যে গ্লোবিউলার নেচার, এটা প্রুভ করতে পারো, বাট অনলি বাই ইউজিং আলট্রা সেন্ট্রিফিউজেস অর ডাইনামিক লাইট স্কেটারিং টেকনিক্স। হ্যাঁ, কোনো মডার্ন টেকনিক দরকার নাই, কিছু সিম্পল টেকনিক যেমন আলট্রা সেন্ট্রিফিউগেশন অথবা হলো লাইট স্কেটারিং, এটার মাধ্যমে প্রুফ করা যেতে পারে যে এদের গ্লোবিউলার নেচার আছে। ওকে, the spherical structure is indicted by protein's tertiary structure. ওকে, এটা প্রোটিনের কোন স্ট্রাকচার, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি? তাহলে গ্লোবিউলার প্রোটিন হলো প্রোটিনের টারশিয়ারি স্ট্রাকচার। ধর্মগুলো আমরা বলছি, the molecules are polar hydrophobic amino acids। আমরা জানি প্রোটিন তৈরি হয় কি দিয়ে, অ্যামাইনো অ্যাসিড দিয়ে। অ্যামাইনো অ্যাসিড গুলো অনেকগুলো যদি লেগে যায়, তাহলে আমাদের জানি এখানে পেপটাইড লিঙ্কেজ হয়। আর পেপটাইড লিঙ্কেজ, যখন অনেকগুলো পেপটাইড লিঙ্কেজ হয়, তখন আমরা বলি পলিপেপটাইড। এই পলিপেপটাইড হলো আসলে প্রোটিন। ওকে, তাহলে কি বলেছে, the molecular apolar or hydrophobic amino acids are bounded towards the molecule's interior, whereas polar hydrophilic amino acids are bound outwards. Okay, allowing dipole-dipole interaction with the solvent, which explains the molecule solubility. Okay, এখন আসো, গ্লোবিউলার প্রোটিনের রোল কি, আমরা এটা একটু বলে নিই। সংজ্ঞা তো বললাম, এটা হলো প্রোটিনের, অনেকগুলো কথা বললাম, এটা হলো প্রোটিনের টারশিয়ারি স্ট্রাকচার। তারপরে বললাম এটা হলো স্পেরিও প্রোটিন আরেক নাম, এবং গ্লোবিউলার প্রোটিন এটা কোনো মডার্ন, এটা কোনো অনেক নতুন শব্দ না, এটা অনেক পুরাতন শব্দ। ওকে, এটা হলো থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার অফ প্রোটিন। এখানে হলো এদের হলো স্পেরিক্যাল ইন শেপ আর গ্লোবিউলার ইন শেপ, ভিতরে ফাঁকা জায়গা থাকে প্রোটিনটাকে যখন আমরা ফোল্ড করি। অনেকগুলো ধর্ম বললাম গ্লোবিউলার প্রোটিনের, এমন কমন এক্সাম্পল বললাম একটা হিমোগ্লোবিন। এখন হলো এটা রোল কি, হ্যাঁ, এটা টিকা যখন আসবে এই যে স্ট্রাকচার গুলো দিবা, এবং রোলটা বলি আমরা একটু। আনলাইক দ্য ফাইব্রাস প্রোটিন which only play a structural function, globular protein can act as, গ্লোবিউলার প্রোটিন কিভাবে কাজ করে, এনজাইম হিসেবে কাজ করতে পারে বাই ক্যাটালাইজিং অর্গানিক রিঅ্যাকশনস, বিভিন্ন জৈব বিক্রিয়ায়
এনজাইম হিসাবে গ্লোবিউলার প্রোটিন গুলো কাজ করতে পারে। নাম্বার ওয়ান, এটা হলো মেসেঞ্জার হিসাবে কাজ করতে পারে কোথায়? বাই ট্রান্সমিটিং মেসেজ টু রেগুলেট বায়োলজিক্যাল প্রসেস। বায়োলজিক্যাল প্রসেসকে রেগুলেট করার জন্য গ্লোবিউলার প্রোটিন গুলো মেসেঞ্জার হিসেবে কাজ করতে পারে কোথায়? যেমন ইনসুলিন বাই হরমোনস ইজ ডান বাই হরমোন, ইনসুলিন একটা এক্সাম্পল, ঠিক আছে? ওকে, ট্রান্সপোর্ট আদার মলিকুলস থ্রু মেমব্রেনস, অন্যান্য মলিকুল মেমব্রেনের মধ্য দিয়ে পাস করার ক্ষেত্রে, বহন করার ক্ষেত্রে, ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে গ্লোবিউলার প্রোটিনের ফাংশন থাকে। এটা হলো স্টক অফ অ্যামাইনো অ্যাসিড, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের স্টক হিসাবে এটা কাজ করে। রেগুলেটরি রোলস আর অলসো পারফর্ম বাই গ্লোবিউলার প্রোটিনস, কিছু রেগুলেটরি রোলস, সেলের মধ্যে কিছু রেগুলেটরি, অনেক কিছু রেগুলেট করার জন্য, কন্ট্রোল করার জন্য এটা ইউজ হয়। তারপরে হলো স্ট্রাকচারাল প্রোটিন সাসেস অ্যাক্টিন, হ্যাঁ, টিউবলিন, হুইচ আর গ্লোবিউলার অ্যান্ড সলিউবল অ্যাজ মনোমার্স বাট পলিমারাইজ টু ফর্ম লং স্টিপ ফাইবার্স। ওকে, তাহলে স্ট্রাকচারাল প্রোটিন হিসাবেও এদের ফাংশন দেখা যায়। এক্সাম্পল হলো কি অ্যাক্টিন এবং টিউবলিন। তাহলে গ্লোবিউলার প্রোটিনের আমরা যদি একটু সামারি করি, বলতে পারি কি, গ্লোবিউলার প্রোটিনকে বায়োকেমিস্ট্রিতে আরেক নামে বলা হয়, এটা হলো স্পেরিও প্রোটিন। এগুলো হলো স্পেরিক্যাল ইন শেপ, ঠিক আছে? গ্লোবিউলার প্রোটিনস আর সামহাট ওয়াটার সলিউবল, এরা কিছু মাত্রায় পানিতে দ্রবীভূত হয়, ঠিক আছে? এটা বললাম। টার্মটা নতুন না, এটা পুরাতন। এবং হলো এগুলোকে প্রুফ করার জন্য, এদের গ্লোবিউলার নেচারটাকে প্রমাণ করার জন্য কোনো মডার্ন টেকনিকের দরকার হয় না। কিছু পুরাতন টেকনিক যেমন আলট্রাসেন্ট্রিফিউগেশন এবং লাইট স্কেটারিং পদ্ধতির মাধ্যমে এদের গ্লোবিউলার নেচারকে প্রমাণ করা যায় গেল। এটা হলো প্রোটিনের টারশিয়ারি স্ট্রাকচার, এই কথাগুলো বললেই মোটামুটি গ্লোবিউলার প্রোটিনের হয়ে গেল। আর এদের স্ট্রাকচার একটু দেখাবা, এই যেরকম জড়ানো পেঁচানো কিছু শেপ দিয়ে দিবা, হ্যাঁ, অনেকগুলো এক জায়গায় করে, তাহলে চিত্র হয়ে যাবে। এক্সাম্পল হতে পারে আমরা বলছি হিমোগ্লোবিন, ঠিক আছে? এগুলো গ্লোবিউলার প্রোটিন, মোটামুটি ডেফিনেশন হয়ে গেল। আর ফাংশন হিসেবে আমরা বললাম এরা বিভিন্ন জৈব রিয়াকশনে এনজাইম হিসেবে কাজ করে, অর্থাৎ রিয়াকশনকে ক্যাটালাইজ করার জন্য। হ্যাঁ, বায়োলজিক্যাল ক্যাটালিস্ট হলো এনজাইম, এরা গ্লোবিউলার প্রোটিন কাজ করে। এরা মেসেঞ্জার হিসেবে কাজ করে, এটা বলেছি। এরা হলো কিছু অণু সেলের মধ্যে ট্রান্সপোর্ট করার কাজে ব্যবহৃত হয়, অ্যামাইনো অ্যাসিডের স্টক হিসেবে ব্যবহৃত হয়। এদের রেগুলেটরি রোলসও আছে, হ্যাঁ। এদের হলো এরা স্ট্রাকচারাল প্রোটিন হিসেবেও কাজ করে, যেমন অ্যাক্টিন এবং টিউবলিনে। ওকে, এই হলো গ্লোবিউলার প্রোটিনের তোমার ফাংশন এবং কি, সংজ্ঞা এবং ফাংশন, এবং শর্ট নোট হিসেবে আসলে তোমরা এইটুকু দিতে পারো, ঠিক আছে? ওকে, এখন আমরা চলে যাব আরেকটা কমন জিনিস প্রোটিনের, সেটা হলো ডিনেচারেশন অফ প্রোটিন। ডিনেচারেশন অফ প্রোটিন, এই ডিনেচারেশন অফ প্রোটিনটা কি, এটা এখন আমরা আলোচনা করব। আসো, ডিনেচারেশন অফ প্রোটিন এটা আলোচনা করব। ওকে, ওকে, ডিনেচারেশন, হোয়াট ইজ ডিনেচারেশন অফ প্রোটিন, এটা এখন আমরা আগে বলবো। Denaturation implies the destruction of the tertiary structure of a protein molecules and the formation of a random polypeptide chain. এটা যদি খুব সহজ করে বলি, এটা হলো এমন একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে প্রোটিনের টারশিয়ারি স্ট্রাকচার প্রাইমারি স্ট্রাকচারে রূপান্তরিত হয়। এটা হলো ডিনেচারেশন অফ প্রোটিন, ঠিক আছে? অর্থাৎ কোন একটা টারশিয়ারি প্রোটিনকে আমরা যে পদ্ধতিতে প্রাইমারি স্ট্রাকচারে রূপান্তর করি, সেটাকে বলা হয় ডিনেচারেশন অফ প্রোটিনস। প্রাইমারি স্ট্রাকচারে আমরা নিয়ে যাই, অর্থাৎ একটা নর্মাল চেইনে রূপান্তরিত করে ফেলি। ওকে, এখন এই চেইন গুলো যখন পরস্পরের নিকটে আছে, তখন ওদের মধ্যে ভ্যান ডার ওয়ালস ইন্টারাকশন বাড়ে, ফলে বন্ডিংটা কি হয়? স্ট্রং হয়। ডিন্যাচারেশন অফ প্রোটিন, আর যখন টারশিয়ারি স্ট্রাকচারে থাকে, অণুগুলো জড়ানো পেঁচানো থাকে, অনেক ফাঁকা জায়গা থাকে, একটা অণু প্রপারলি আর একটা অণুর কাছে আসতে পারে না। কিন্তু তুমি যখন প্রাইমারি স্ট্রাকচারে নিয়ে যাও, ধরো একটা শিকলে নিয়ে যাও, এই শিকলগুলো যেহেতু অনেক বেশি ব্রাঞ্চ থাকে না, এরা হলো পরস্পরের খুব নিকটে, একটা সুতার ন্যায় স্ট্রাকচার হয়ে যায়। অনেকগুলো স্টিককে, বাঁশকে আমরা কিন্তু খুব সহজেই বাঁধতে পারি, ঠিক আছে? এই সেরকম একটা ঘটনা ঘটে। তাহলে ডিনেচারেশন অফ প্রোটিন ইজ ওয়ান অফ দ্য ফেনোমিনন দ্যাট রেজাল্টস ইন দ্য ডিস্টারবেন্স অফ স্টেবিলিটি এন্ড স্ট্রাকচার অফ প্রোটিন। এটা হলো প্রোটিনের স্ট্রাকচারের ডিস্টারবেন্স এবং স্টেবিলিটি। ওকে, এটার একটা কি ওয়ান অফ দ্য এক্সাম্পল, একটা এক্সাম্পল। অর্থাৎ প্রোটিনের স্ট্রাকচারের যে স্টেবিলিটি, প্রাইমারি স্ট্রাকচারে যখন নিয়ে যায় এটার স্টেবিলিটি বেশি থাকে, এটা আর কিসে রূপান্তরিত হবে, ঠিক আছে? ওকে, বাট আমরা যখন টারশিয়ারি স্ট্রাকচারে প্রাইমারিতে রূপান্তর করি, তখন তার
প্রাইমারি স্ট্রাকচারের স্টেবিলিটিটা বেশি, টার্সিয়ারি স্ট্রাকচারের স্টেবিলিটিটা কম। ওকে, the chemistry of proteins has always been important owing to the abundance of these biomolecules in the living system. আমাদের লিভিং সিস্টেমে প্রোটিনের গুরুত্ব, প্রোটিন রসায়নের গুরুত্ব অনেক বেশি, এটা আমরা সকলেই জানি। কারণ আমাদের জৈব বিক্রিয়া যা ঘটে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রোটিনের ইনভলভমেন্ট থাকে, অর্থাৎ প্রোটিন জড়িত থাকে। এই জন্য আমরা এটা বলছি বায়োলজিক্যাল সিস্টেমে এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, দ্য ফান্ডামেন্টাল ব্লকস অফ আওয়ার বডি স্ট্রাকচার অ্যান্ড দেয়ার ফাংশন রিকোয়ার্স প্রোটিন। আমাদের যে বডি ফান্ডামেন্টাল যে ফাংশন প্লে করবে, এটার জন্য প্রোটিনের গুরুত্ব অনেক বেশি। দিস প্রোটিন ইজ সাপ্লাইড টু আওয়ার বডি থ্রু ফুড প্রোডাক্টস সাচ এস পালসেস, চিজ, মিল্ক, মিট, নাট এটসেট্রা। আমরা যা খাই, বিশেষত যা খাই, বিশেষ করে যেমন কি কি খাই আমরা, যেমন আমরা হলো পালস খাই, বিভিন্ন প্রকার ডাল, ছোলা এগুলো খাই, হ্যাঁ, চিজ খাই, মিল্ক খাই, মিট খাই, ফিশ খাই, নাটস খাই, এগুলো সবই হলো আসলে প্রোটিন। তো এগুলো আমাদের বডিতে কি কি করে, কি ফাংশন প্লে করে, এগুলো আমাদের জানা খুবই জরুরি। এই জন্য প্রোটিন কেমিস্ট্রিটা আমাদের জন্য খুবই জরুরি। ঠিক আছে, ওকে। এখন আসো, হোয়াট কজ ডিনেচারেশন, কি কারণে ডিনেচারেশন অফ প্রোটিন ঘটে, প্রোটিনের ডিনেচারেশন কেন ঘটে সেটা একটু আমরা আলোচনা করছি। ওকে, এই ডিনেচারেশন অফ প্রোটিন বললেই তুমি কিন্তু এই ফিগারটা আঁকিয়ে ফেলবা। এই যে এই ফিগারটা অবশ্যই অবশ্যই ড্র করবা। কোন ফিগারটা? এই যে এটা, এই যে এইটুকু, এই ফিগারটুকু মাস্ট আঁকাবা। এই যে এটা, এইটুকু যে আমি সার্কেল করে দিলাম। এই 1 নম্বরে যেটা দেখাচ্ছি এটা হলো প্রোটিনের টারশিয়ারি স্ট্রাকচার। আমরা আগের লেকচার গুলোতে এগুলো সব বলেছি, গত ক্লাসে নোটও করে দিয়েছে, যদিও মাত্র একজন স্টুডেন্ট ছিল, তারপরে ওকে আমি একেবারে নোট করে দিয়েছি যে প্রোটিনের এগুলো। ওকে, তাহলে আমরা 1 2 3 এই যে তিনটা, 1 2 3, এই 1 2 3 তিনটা ধাপ দিয়ে আমরা প্রোটিনের ডিনেচারেশনকে এক্সপ্লেইন করতে পারি। ওকে, these biomolecules are also required for proper maintenance of our bodies. We have studied different structure of proteins. আমরা অলরেডি পড়েছি প্রোটিনের ডিফারেন্ট স্ট্রাকচার, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি, 4টা পড়েছি। It has a unique 3 dimensional structure. আমরা জানি 3 dimensional স্ট্রাকচার প্রোটিনের আছে, টারশিয়ারি স্ট্রাকচার। ওকে, যেমন 1 নম্বর চিত্রে যেটা দেখাচ্ছি, এই যে জড়ানো পেঁচানো পাকার্ড স্ট্রাকচার যেটা, বা জড়ানো পেঁচানো স্ট্রাকচার, এটাকে আমরা বলছি টারশিয়ারি স্ট্রাকচার বা 3 dimensional স্ট্রাকচার অফ প্রোটিন। এইটাকে যদি আমরা হিট দেই, অথবা হিট না অন্য পদ্ধতিও হতে পারে, এই এই ফিগারে আমরা হিট দিয়ে দেখাচ্ছি কারণ এটা কমন টেকনিক। এই হিট দেই, তাহলে এটা করে কি, এই যে টারশিয়ারি স্ট্রাকচারে নানান জায়গা জায়গায় যে বন্ড গুলো আছে, এই বন্ড গুলো ভেঙে যায়, ভেঙে এটা সিম্পল প্রোটিন, এই যে এরকম একটা সরল চেইনে রূপান্তরিত হয়, দেখেছো, একটা সুতার মতো হয়ে গেল। ঠিক আছে, এই 3 হলো প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন। তাহলে ডিনেচারেশন কি? ডিনেচারেশন হলো এমন একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা টারশিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিনকে প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন রূপান্তরিত করি। ঠিক আছে, সাধারণত দেখা যায় আমরা কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট অথবা হিট অথবা রেডিয়েশন এগুলো দিয়ে আমরা প্রোটিনের ডিন্যাচারেশন সংগঠিত করে থাকি। ঠিক আছে, ওকে। এখন আসো, বেশিরভাগ ক্ষেত্রেই ডিনেচারেশনটা হলো ইরিভার্সিবল। আমি তো, তোমরা পড়েছো রাসায়নিক সাম্যাবস্থার মধ্যে দুনিয়ার সব বিক্রিয়া হলো রিভার্সিবল, অর্থাৎ সামনেও ঘটে পিছনেও ঘটে। বাট বেশিরভাগ ডিনেচারেশন অফ প্রোটিন হলো কি ইরিভার্সিবল, কাজেই এটা শুধু সামনের দিকে যাবে, টারশিয়ারি স্ট্রাকচার প্রাইমারি স্ট্রাকচারে রূপান্তরিত হবে। রেয়ার কেস এই প্রাইমারি স্ট্রাকচার আবার টারশিয়ারি স্ট্রাকচারে রূপান্তরিত হতে পারে। সাধারণত দেখা যায়, যেটা লিটারেচার আমরা দেখতে পাই, যদি টেম্পারেচারটা 45 ডিগ্রির নিচে থাকে, তাহলে এই ডিনেচারেশনটা আবার হলো ব্যাকওয়ার্ড ঘুরতে পারে। ঠিক আছে, 45-এর উপরে গেলে দেখা যায় যে ডিনেচারেশন রিয়াকশনটা কি হয়ে যায়, ইরিভার্সিবল হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ একমুখী হয়ে যায়, আর উভয়মুখী থাকে না। ওকে, তাহলে আমরা শিখলাম ডিনেচারেশন বেসিক্যালি প্রোটিনের স্ট্রাকচারাল কনভার্সন, অর্থাৎ 3 dimensional স্ট্রাকচার থেকে 1 dimensional স্ট্রাকচার বা প্রাইমারি স্ট্রাকচারের রূপান্তরের যে পদ্ধতি, যে প্রসেস, এটাকে আমরা বলছি ডিনেচারেশন অফ প্রোটিন। আচ্ছা, এই ডিনেচারেশন অফ প্রোটিনস, তাহলে প্রোটিনের স্ট্রাকচারাল কনভার্সন ঘটে। ওকে, এটা আমরা বলেছি ইন মোস্ট অফ দ্য কেসেস, বা বেশিরভাগ ক্ষেত্রে এটা হলো ইরিভার্সিবল, নট রিভার্সিবল, ইরিভার্সিবল। আবার বলছি, বেশিরভাগ ক্ষেত্রে প্রোটিনের ডিনেচারেশন হলো ইরিভার্সিবল। স্পেসিফিক্যালি যদি আমরা বলতে চাই,
তাহলে আমরা বলতে পারি, যেমন আমার এখানে যে এক্সাম্পল দেখানো আছে 1 2 3, 1 হলো প্রোটিনের টারশিয়ারি স্ট্রাকচার, 2 হলো আমরা কোন পদ্ধতিতে ডিনেচারেশনটা ঘটাচ্ছি সেটা বলছে। আমরা এখানে হলো থার্মাল ডিনেচারেশন করছি, অর্থাৎ তাপের উপস্থিতিতে প্রোটিনের টারশিয়ারি স্ট্রাকচারকে আমরা প্রাইমারি স্ট্রাকচারে রূপান্তরিত করছি। সো এটা হলো থার্মাল প্রসেস। কোন পদ্ধতি বললে আমাদের এখানে হলো থার্মাল পদ্ধতি বা তাপীয় পদ্ধতি। ওকে। আর 3 হলো এটাও প্রোটিন, বাট এটা হলো প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার। ওকে। তাহলে প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচারকে, টারশিয়ারি স্ট্রাকচারকে প্রাইমারি স্ট্রাকচারে রূপান্তরের যে পদ্ধতি, সেটাই হলো ডিনেচারেশন বা ঘটনাটাই হলো ডিনেচারেশন। এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই করি কি, থার্মাল প্রসেসে এই কনভার্সনটা ঘটাই বা এই ডিনেচারেশন ঘটাই। আর আমরা বলছি যে টেম্পারেচার যদি 45 ডিগ্রি সেলসিয়াস এর নিচে থাকে, তাহলে এই পদ্ধতিটা হলো ইরিভার্সেবল না হয়ে রিভার্সেবল হতে পারে, উভয়মুখী হতে পারে। কিন্তু টেম্পারেচারটা যদি 45 ডিগ্রি সেলসিয়াস এর বেশি হয়, তবে এটা ইরিভার্সেবল হয়ে যায়, আর রিভার্সেবল হয় না, অর্থাৎ একে আবার টারশিয়ারি স্ট্রাকচারে রূপান্তর করা সম্ভব হয় না। ক্লিয়ার? ওকে। এখন হলো, the stability of protein and its structure depends on physical and chemical conditions. কি কি কন্ডিশনের উপর এই প্রোটিনের স্টেবিলিটি ডিপেন্ড করে, আমরা একটু সেটা বলবো এখন। আসো, the stability of protein and its structure depends on physical and chemical conditions. What are these physical and chemical conditions? Okay, number 1 দেখো এখানে বলছে temperature and pH affect their stability to a great extent. তাহলে সবার আগে হলো তাপমাত্রা এবং পিএইচ। কোন তাপমাত্রায় তুমি এটা ঘটাচ্ছ, ওই যে বললাম 45 ডিগ্রি সেলসিয়াস এর নিচে ঘটলে এইটা আবার রিভার্সিবল হতে পারে, অর্থাৎ ডিনেচারেশনটা বা প্রোটিনের স্ট্রাকচারাল যে কনভার্সনটা হয়েছে কম তাপমাত্রায়, এটা স্টেবল না। বেশি তাপমাত্রা যদি দেই, তাহলে ডিনেচারেশন যেটা ঘটবে এটা স্টেবল হয়ে যাবে, অর্থাৎ প্রোটিনের যে স্ট্রাকচার তুমি পাবা এটা তখন স্টেবল হয়ে যাবে। হ্যাঁ, যেমন আমি যদি ধরো 120 ডিগ্রিতে আমি যদি ঘটাই, আচ্ছা আমি একটু বলে নিই, এই ডিনেচারেশনের কিছু কমন এক্সাম্পল আছে ডেইলি লাইফে, আমরা এটা ব্যবহার করছি কি, যেমন ধরো আমরা ডিম সিদ্ধ করি, আমরা ডিম সিদ্ধ করে খাই। এই ডিম সিদ্ধ করে খেয়ে আমরা যে ডিমটা খাচ্ছি, সেটাও কিন্তু একটা ডিনেচারেশন এর এক্সাম্পল। ঠিক আছে। এগ এলবুমিন, এই যে সাদা যে ডিমের অংশটা থাকে, এটাতে এলবুমিন থাকে। এটা একটা গ্লোবিউলার প্রোটিন। তো এটাকে যদি তুমি তাপমাত্রা দিয়ে সিদ্ধ করো, এটা যদি 45 ডিগ্রি সেলসিয়াস উপরে যাও, ধরো 100 ডিগ্রিতে করেছো, তখন দেখা যাচ্ছে এই এটা কি হয়ে যাচ্ছে, এটা তোমার হলো এই শক্ত হয়ে যাচ্ছে সাদা অংশটা। ওকে, আমি একটু পরে আবার যাব এটাতে ডিটেইলসে যাব। হ্যাঁ, শক্ত হয়ে যাচ্ছে। তাহলে এই অ্যালবুমিন কিন্তু থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার ছিল, এটাকে হিটের উপস্থিতিতে আমরা হলো প্রাইমারি স্ট্রাকচারে নিয়ে গিয়েছি, এটা শক্ত হয়ে গিয়েছে। ওকে। তাহলে এইটাও কিন্তু ডিনেচারেশন অফ প্রোটিনের একটা এক্সাম্পল। তারপরে আমরা হলো মিট টেন্ডারিং করি, অর্থাৎ আমরা যে এই যে কোরবানি গেল, আমরা হলো গরু খাসি জবাই করলাম, আমরা ধর্মীয় আচার অনুষ্ঠান আমরা এটা করলাম, ধর্মেতে যে আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে সেই দিক নির্দেশনা ফলো করে আমরা হলো কোরবানি করলাম। কোরবানির যে মাংস আমরা এটাকে ছোট 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 পিস করি, তাহলে টেন্ডারিংটা দ্রুত হয়, অর্থাৎ মিট কুকিং বা মিট টেন্ডারিং, সিদ্ধ করা আর কি, রান্না করা, এটা দ্রুত হয়। হ্যাঁ, তো ওখানে কি হয়, ওখানে যে তোমার প্রোটিন মলিকুল গুলো আছে, এগুলোর মধ্যে যে বন্ডিং আছে, সেই বন্ডিং গুলোকে আমরা হিটের মাধ্যমে ব্রেক ডাউন করি, আস্তে আস্তে ভাঙি, ভেঙে এটাকে সফট করি। ঠিক আছে। এখন আসো, তুমি যদি হঠাৎ করে একটা হাই হিট দিয়ে দাও, ধরো তুমি টেম্পারেচার 200 300 উঠে দিলা প্রথমেই, তাহলে কিন্তু মিট আর টেন্ডারিং হয় না, টাফ হয়ে যায়। টাফ মানে হলো, এখানে হলো টাফ হওয়ার কারণ হলো কি, প্রোটিনের ডিনেচারেশন হয়ে যায়। ক্লিয়ার? এগুলো হলো রিয়েল এক্সাম্পল অফ ডিনেচারেশন অফ প্রোটিন। তাহলে আমরা তো বলেছি ডিনেচারেশন হলো ইরিভার্সেবল। দেখো তুমি যদি হঠাৎ করে মাংসের কুক করতে গিয়ে দেখো মাংস কুক করবে, এখানেও কেমিস্ট্রি আছে। ঠিক আছে। তুমি যদি হঠাৎ করে একটা হিট দিয়ে দাও, অনেক বেশি হিট, হ্যাঁ, দিয়ে মাংস কুক করা শুরু করে দাও, তখন প্রোটিন আর সিদ্ধ হয় না, হ্যাঁ, টেন্ডারিং হয় না, কি হয়, তখন হয়ে যায় টাফ, TOUGH, টাফ হয়ে যায়, তখন এটা শক্ত হয়ে যায়, তুমি এটাকে খেতে পারবা না। ঠিক আছে। এই জন্য মিড টেন্ডারিং এ বেস্ট টেম্পারেচার হলো তোমার 60 to 80 ডিগ্রি সেলসিয়াস। কোন কোন বইতে এটা 70 ডিগ্রি বলে। তাহলে আমরা যদি এই কম তাপমাত্রা, অর্থাৎ আস্তে আস্তে হিট দিয়ে মাংসটা কুক করা শুরু করো, তাহলে এটা টেন্ডারিং ভালো হবে, এটা খেতে মজা হবে, টাফ হবে না। এটা একেবারে তুমি চাবালে হলো এটা কিছুই হচ্ছে না, ছিটছেও না, কিছু হচ্ছে না, রাবারি টাইপ হচ্ছে না। যে টাফ হওয়া মানে হলো রাবারি টাইপ হয়ে যাওয়া। হ্যাঁ,
ওটা দৃঢ় হয়ে যাওয়া। তো সেটা হবে না যদি বেশি হঠাৎ করে বেশি হিট না দাও। ওকে, মিট টেন্ডারিং এর জন্য তাহলে মাংস রান্না করার জন্য সুইটেবল টেম্পারেচার হলো 60 to 80 ডিগ্রি সেলসিয়াস। ওকে, কোনো কোনো বইতে বলে 70 to 80 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই জন্য হাই হিট দেওয়া যাবে না। ক্লিয়ার? ওকে, এটা গেল হলো। আচ্ছা, তারপরে ধরো আমরা এই যে হেয়ারের কেমিস্ট্রি করব। হেয়ার উইভিং, আমরা যে চুলের কোকড়ানো করি বা কোকড়া চুলকে আবার নর্মাল করি, ঠিক আছে। হেয়ার উইভিং এও কিন্তু আমাদের হলো এই যে প্রোটিনের ডিনেচারেশন আছে, আমরা হলো এই এই কেমিস্ট্রিটাও আলোচনা করব। ওকে, আচ্ছা, তারপরে ধরো এই যে আমরা কি করি, দই করি, দুধকে হলো দইতে কার্ডে কনভার্ট করি, ইউগার্ট বা কার্ড এগুলো যে বানাই, ওখানেও কিন্তু প্রোটিনের ডিনেচারেশন আছে, ঠিক আছে। তাহলে রিয়েল লাইফে তোমাকে যদি বলা হয় রিয়েল লাইফে প্রোটিনের ডিনেচারেশন বলো, ভাইবা জিজ্ঞেস করতে পারে কিন্তু যে ডিনেচারেশন কি, রিয়েল লাইফে ডিনেচারেশনের কয়েকটা এক্সাম্পল বলো। ওকে, তখন কিন্তু এগুলো বলতে হবে। তাহলে কি কি, এগ বয়েল, সাদা অংশ শক্ত হয়ে যায়, আমরা বলছি। নাম্বার টু, মিট টেন্ডারিং বা মিট কুকিং, এটা হতে পারে। নাম্বার থ্রি বলছে কি, দুধ থেকে ইউগার্ট, এটাও হতে পারে, ঠিক আছে। ওকে, তাহলে টেম্পারেচার এবং পিএইচ, এই যে দেখো পিএইচ এফেক্ট দেয়ার স্টেবিলিটি, ঠিক আছে। কোন একটা প্রোটিন একটা নির্দিষ্ট পিএইচ স্টেবল হয়। আমরা অ্যামাইনো অ্যাসিড পড়ার সময় ডিটেলস বলেছি যে আইসোইলেকট্রিক পয়েন্ট হলো এমন একটা পয়েন্ট যে পয়েন্টে হলো যে অ্যামাইনো অ্যাসিড মলিকুল অ্যানোড অথবা ক্যাথোড কোনো দিকেই মুভ করে না, ঠিক আছে। ডাইপোলার আয়ন হিসেবে থাকে, অর্থাৎ এটা অ্যানোড বা ক্যাথোড কোনো দিকেই মুভ করে না। ওকে, এই পিএইচটাকেই হলো কোন একটা অ্যামাইনো অ্যাসিডের কি বলা হয়, আইসোইলেকট্রিক পয়েন্ট বা পিআই বলে, ঠিক আছে। যে পিএইচ এ কোন একটা অ্যামাইনো অ্যাসিড অ্যানোড বা ক্যাথোড কোনো দিকেই মুভ করে না, সে ডাইপোলার আয়ন হিসেবে থেকে যায়, ঠিক আছে। সেটাকে আমরা বলছি কি, আইসোলেটেড পয়েন্ট অফ অফ অ্যান অ্যামাইনো অ্যাসিড। ওকে, ঠিক সেম প্রোটিন মলিকুল গুলো, এই অ্যামাইনো অ্যাসিড দিয়েই তো প্রোটিন গঠিত। ওকে, প্রোটিন মলিকুল গুলো কিন্তু একটা পার্টিকুলার পিএইচ স্টেবল থাকে। তাহলে প্রোটিনের স্ট্রাকচার একটা পার্টিকুলার পিএইচ স্টেবল, তুমি যদি পিএইচ চেঞ্জ করে ফেলো তার স্টেবিলিটি নষ্ট হতে হবে, ঠিক আছে। তাহলে টেম্পারেচার এন্ড পিএইচ এফেক্ট দেয়ার স্টেবিলিটি টু আ গ্রেট এক্সটেন্ট, বিশাল মাত্রায় তাপমাত্রা এবং হলো পিএইচ প্রোটিনের স্টেবিলিটির উপর প্রভাব বিস্তার করে। ওকে, ডিনেচারেশন of the protein is a condition when unique three-dimensional structure of a protein is exposed to change। তার মানে ডিনেচারেশন হলো থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারটা তার পরিবর্তনকে এক্সপোজ করে, এটা এই যে পদ্ধতি সেটাই হলো ডিনেচারেশন। ডেফিনেশন বলছে, আচ্ছা, ডিউ টু চেঞ্জ ইন টেম্পারেচার, পিএইচ or other chemical activities, the hydrogen bonding present in the proteins get disturbed। ডিনেচারেশন কেন ঘটে, কজ কি সেটা বলছি। কজ হলো এই যে আমরা একটু আগে বললাম যে এই যে থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার যদি আমি একটু তাকাই, থ্রি ডাইমেনশন যে দেখো এখানে অনেক জায়গায় লেগে আছে। এই যেমন এই যে এই পয়েন্টে দেখো, আমি যদি একটু মার্ক করি, ওকে, তাহলে ভালো বুঝবা। আসো, এই যে দেখো এই পয়েন্টে, এই যে এই পয়েন্টটা এই যে এখানে লেগেছে, এই যে দেখো এখানে লেগেছে, হ্যাঁ, এখানে লেগে আছে, এখানে লেগে আছে, এখানে হলো হাইড্রোজেন বন্ডিং আছে, এই যে এখানে বন্ডিং আছে, এই যে এখানে এখানে এই যে এখানে এখানে বন্ডিং আছে। এই যে জায়গায় 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 দেখতেছি আমরা থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারে কি আছে, বন্ডিং আছে। এখন এই বন্ডিং গুলো যদি আমরা টেম্পারেচার এবং পিএইচ চেঞ্জ করি, তাহলে বন্ডিংটা ভেঙে যায়, এই বন্ধনগুলো ভেঙে যায়। এই বন্ধনগুলো যদি ভেঙে যায় ডিউ টু চেঞ্জ ইন টেম্পারেচার, পিএইচ or other chemical activities, the hydrogen bonds present in the protein get disturbed মানে হলো কি হয়, কমে যায় অথবা ভেঙে যায়, এইসব ঘটনা ঘটে। ওকে, এটাকে আমরা ডিস্টার্ব বলছি। ওকে, দিস রেজাল্ট ইন দা আনফোল্ড অফ গ্লোবিউলার প্রোটিন, ওখানে যদি ভেঙে যায় তখন তো এটা জড়ানো থাকে না, আস্তে আস্তে চেইনটা কি হয়ে যায়, সুতার মতো বড় হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম, মূল কথা হলো টেম্পারেচার, পিএইচ চেঞ্জ অথবা অন্য কেমিক্যাল যদি যোগ করি, তাহলে প্রোটিনের মধ্যে যে হাইড্রোজেন বন্ডিং গুলো আছে এরা ডিস্টার্ব হয়, ফলে অনেক ক্ষেত্রে দেখা যায় হাইড্রোজেন বন্ধন ভেঙে যায়, ঠিক আছে। ফলে প্রোটিনের থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারটা ইজিলি প্রাইমারি স্ট্রাকচারে রূপান্তরিত হয়। এই হলো এক নাম্বার কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এটাই। ওকে, নাম্বার থ্রিতে আমরা বলছি দ্য আনকয়েলিং অফ হেলিক্স স্ট্রাকচার। আমরা কিন্তু গত ক্লাসে হেলিক্স স্ট্রাকচার বলেছি, হ্যাঁ, আলফা হেলিক্যাল স্ট্রাকচার, বিটা প্লেটেড শীট প্রোটিনের এগুলো আছে। ওকে, তাহলে এই যে আনকয়েলিং অফ হেলিক্স স্ট্রাকচার, আলফা আলফা হেলিক্যাল স্ট্রাকচার যেটা আছে এটা আনকয়েল হয়ে যায়, অর্থাৎ কয়েল থেকে নর্মাল চেইনে রূপান্তরিত হয়।
affects the chemistry of protein and they lose their biological activities. ও এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, ডিনেচারেশন অফ প্রোটিনের ফলে কিন্তু তোমার প্রোটিনের বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি লস হয়। হ্যাঁ, থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারে সে যে বায়োলজিক্যাল রোল প্লে করবে, প্রাইমারি স্ট্রাকচারে কিন্তু সেম রোল প্লে করবে না। কাজেই প্রোটিনের যে স্ট্রাকচার আছে বা স্টেরিওকেমিস্ট্রি আছে বা থ্রি ডাইমেনশনাল যে স্ট্রাকচার আছে, এইটা কিন্তু তার ধর্ম উপর বিরাট প্রভাব বিস্তার করে। ঠিক আছে, তাহলে প্রোটিনের থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার বা টারশিয়ারি প্রোটিন যে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি শো করবে বা প্রদর্শন করবে, প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন কিন্তু সেম বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি প্রদর্শন করবে না। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি ডিনেচারেশন অফ প্রোটিনের ফলে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি অফ আ প্রোটিন উইল বি চেঞ্জড, মাস্ট বি চেঞ্জড, পরিবর্তিত হয়। ঠিক আছে, বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিটা চেঞ্জ হয়ে যায়। দিস phenomenon of losing their activity and uncoiling of their helical structure due to physical or chemical changes is called the denaturation of proteins. ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি, যেহেতু প্রোটিন ডিনেচারেশন অফ প্রোটিনের ফলে তার বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি চেঞ্জ করছে, পরিবর্তিত হয়ে ফেলতেছে, ঠিক আছে, এতে তার যে ফান্ডামেন্টাল ফাংশন যেটা আছে এটাও তার কি হবে, লস হবে। ডিউরিং ডিনেচারেশন অফ প্রোটিন দ্য সেকেন্ডারি এন্ড টারশিয়ারি স্ট্রাকচার গেট ডিস্ট্রয়েড, এটা নষ্ট হয়ে যায়, and only primary structure is retained। তাহলে ডিনেচারেশনের ফলে আমরা প্রোটিনের কোন স্ট্রাকচার পাবো, প্রাইমারি স্ট্রাকচার পাবো, আর সেকেন্ডারি বা টারশিয়ারি স্ট্রাকচার গুলো কি হবে, ডিস্ট্রয় হয়ে যাবে, একদম ধ্বংস হয়ে যাবে। Okay, covalent bonds are broken, and interaction between amino acid chains get disturbed। কোভালেন্ট বন্ধনকে ভাঙে ডিনেচারেশন অফ প্রোটিনের ফলে, হ্যাঁ আমরা বলতে পারি ভাঙে, অনেক ক্ষেত্রেই এটা ভাঙে। এবং অ্যামাইনো অ্যাসিড যে চেইন আছে এটার এটার এটারও কি হয়, এটাও ডিস্টার্ব ফিল করে, গেট ডিসরাপ্টেড। ওকে, ভেঙে যেতে পারে। ওকে, দিস রেজাল্ট ইন লস অফ বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি অফ দা প্রোটিন, এর ফলেই তার বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি গুলো নষ্ট হয়ে যায়। ঠিক আছে, ওকে। প্রসেস অফ ডিনেচারেশন, কি কি পদ্ধতি ডিনেচারেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়? এটা ডিনেচারেশন কিন্তু অনেক বড়। হ্যাঁ, এটা এর জন্য ভালো করে পড়তে হবে কি কি কারণ, কি কি হয়। সেকেন্ডারি এন্ড টারশিয়ারি এন্ড কোয়াটারনারি প্রোটিন স্ট্রাকচার ইজ ইজিলি চেঞ্জড বাই এ প্রসেস কল্ড ডিনেচারেশন। দিস চেঞ্জেস ক্যান বি কোয়াইট ড্যামেজিং, এটা হলো ড্যামেজিং চেঞ্জেস। ওকে, হিটিং, এক্সপোজিং টু অ্যাসিড অর বেস, তাহলে আমরা যদি তাপ দেই অথবা অ্যাসিড অথবা ক্ষারের মধ্যে রেখে দেই, ইভেন violent physical condition can cause denaturation or denaturation। তাহলে তাপ প্রয়োগ করে অ্যাসিডের সাথে বিক্রিয়ায়, ক্ষারের সাথে বিক্রিয়ায় বা অন্য কোনো কেমিক্যালস এর সাথে বিক্রিয়ায়, অথবা আমরা যদি ইউভি লাইট দিই, ফের এর ফলেও কি হতে পারে, ডিনেচারেশন হতে পারে। The albumin protein in eggs white is denatured by heating so that it forms a semi-solid mass. Almost the same thing is accomplished by the violent physical action of an egg bitter in the preparation of margarine, কি মেরিঙ্গো। ওকে, হেভি মেটালস পয়জন such as the হেভি মেটাল ভারী ধাতু থাকার ফলেও কিন্তু, পয়জনিং এর কারণেও কিন্তু ডিনেচারেশন হতে পারে। As lead and cadmium changes the structure of protein by binding to functional groups on the protein surface, যেমন lead, cadmium এরা যদি হলো প্রোটিনের সাথে অ্যাড হয়ে থাকে, বন্ধন গঠন করে, তখনও কিন্তু কোনো একটা প্রোটিনের ডিনেচারেশন হতে পারে। তাহলে হেভি মেটালের উপস্থিতিতেও ডিনেচারেশন করতে পারে। Denaturation of protein can be done by bringing physical changes as well as the introduction of chemicals। ফিজিক্যাল এবং কেমিক্যাল চেঞ্জ, দুই চেঞ্জের কারণেই, দুই ধরনের পরিবর্তনের কারণেই ডিনেচারেশন হতে পারে। ওকে, মোস্ট অফ দ্য ডিনেচারেশন প্রসেস আর ইরিভার্সিবল, যে বলেছি, বাট ইট হ্যাজ বিন সিন ইন ভেরি ফিউ কেসেস দ্যাট সাম অফ দ্য ডিনেচারেশন প্রসেস ক্যান বি রিভার্সড। ইট ইজ দেন কল্ড দ্য রিন্যাচারেশন অফ প্রোটিন। খুব সুন্দর শব্দ, দেখেছো, রিন্যাচারেশন অফ প্রোটিন অ্যান্ড ডিন্যাচারেশন অফ প্রোটিন। কিছু কিছু ডিন্যাচারেশন অফ প্রোটিন হলো রিভার্সেবল, সেটাকে বলা হয় কি, রিন্যাচারেশন অফ প্রোটিন। আর যদি ইরিভার্সিবল হয় তখন আমরা বলি ডিন্যাচারেশন অফ প্রোটিন। গুড, পেয়ে গেলাম। কার্ডিং অফ মিল্ক, যে দই বানাই যায়, দুধ থেকে দই, ইজ অ্যানাদার এক্সাম্পল অফ ডিন্যাচারেশন অফ প্রোটিন। তাহলে আমরা কি দইকে আবার দুধে কনভার্ট করতে পারি? পারি না। তাহলে এটা হলো কি,
denaturation of protein, not renaturation of protein, where the formation of lactic acid by microbial action results in denaturation of it. The formation of lactic acid by microbial action results in denaturation of protein. ওকে, এবার আসো আমরা coagulation of milk এটা শিখি। Denaturation of protein presents in egg white has an unique three-dimensional structure. হ্যাঁ, ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে এটা হলো একটা প্রোটিনের একক ত্রিমাত্রিক কাঠামো, থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার। হয় ইট ইজ সাবজেক্ট টু ফিজিক্যাল চেঞ্জ, লাইক চেঞ্জ ইন টেম্পারেচার। আমরা যখন এটাকে তাপ দিই, হিট দেই, ডিমের পানিতে দিয়ে আমরা যখন কুক করি, হিট করি, বয়লিং করি, তখন হলো এগ হোয়াইট গুলো কোয়াগুলেট হয়, অর্থাৎ থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার গুলো যখন সুতার ন্যায় প্রাইমারি স্ট্রাকচারে রূপান্তরিত হয়, তখন এই প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন গুলো এক অণু আরেক অণুর খুব সহজে নিকটে আসতে পারে। ফলে তাদের মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্স বেশি কাজ করে। ঠিক আছে, গ্লোবিউলস আনফোল্ড এন্ড হেলিক্স গেটস আনকয়েলড এন্ড প্রোটিন লসেস ইটস বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি। তাহলে থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারে যে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি ছিল এটা লস করে, এরপরে এটা প্রাইমারি স্ট্রাকচারে রূপান্তরিত হয়। এই প্রাইমারি স্ট্রাকচারের স্ট্র্যান্ড গুলো একে অপরের খুব নিকটে আসে। দণ্ডগুলো, প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিনের যে দণ্ডগুলো আছে এটা খুব সহজে একে অপরের কাছে আসে, ফলে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন এটা বেড়ে যায়। এই কারণে এটা খুব সহজে সলিডে রূপান্তরিত হয়। এই তো এটা বলে দিবা। আমরা যদি একটা ফিগার দিয়ে দেখাই, দেখো ডিনেচারেশন অফ প্রোটিন এগ এর মধ্যে কি, এটা কিভাবে হয় আমরা যদি একটু দেখাই। উম, আমি একটু দেখাচ্ছি, আসলে পেজটা যাই, আরেকটা পেজে যাই, তো সেটা বলছি। ওকে, এই পেজটা দেখো, এই যে, হ্যাঁ এই যে, এটা হলো নর্মাল প্রোটিন ডিনেচারেশন লস অফ বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি। এই ফিগারটা দিতে পারো, এটা খুব সুন্দর ফিগার, এটা দিতে পারো, এটা আমার কাছে খুব ভালো লেগেছে, এটা এই ফিগারটা দিতে পারো। এখানে যেটা দেখাচ্ছি, এই যে নর্মাল প্রোটিন, ঠিক আছে, নর্মাল প্রোটিন, এটাকে হিট দিয়ে আমরা ডিনেচারেশন করছি, লস অফ বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি এটাকে বলছি। আর রিনেচারেশন হলো রিগেইন অ্যাক্টিভিটি, এই যে একটু আগে যেটা বলছি। হ্যাঁ, তাহলে দেখো এই যে টারশিয়ারি স্ট্রাকচার, সেকেন্ডারি বা টারশিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিন আছে নর্মাল প্রোটিনের মধ্যে, এটা লস হয়ে ডিনেচার্ড প্রোটিন যখন হয়ে যায়, এটা প্রাইমারি স্ট্রাকচারে রূপান্তরিত হয়। এই শীট একে অপরের খুব সহজে নিকটে আসতে পারে, ফলে এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন উইল বি মোর এন্ড মোর দেন দ্য থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার অফ প্রোটিন। Therefore, the denatured protein or the primary structure of protein will be very close to each other. Therefore, the bonding interaction or the van der Waals attraction force will be very high in the denatured protein compared to the normal protein molecules. Okay? আচ্ছা, তাহলে আমরা এটা বলতে পারি, এই যে ডিন্যাচারেশন কি, ন্যাচারেশন কি, একটা ফিগারের মধ্যে সুন্দর করে দেখালাম। এখন আমরা একটা এক্সাম্পল দিলাম কি, এগ বয়েল যখন আমরা করি, এখানে ডিন্যাচারেশন অফ প্রোটিন ঘটে। মিল্ক থেকে আমরা যখন কার্ড তৈরি করি, অর্থাৎ দই তৈরি করি, তখনও ডিন্যাচারেশন অফ প্রোটিন ঘটে। এই যে দেখো, এগ অ্যালবুমিন ওয়াটার সলিবল। ওকে, ডিমকে যখন আমরা পানিতে মিশাই মিশে যায়, কিন্তু সিদ্ধ ডিমকে যখন তুমি পানিতে দাও, এটা কি আর সলিবল হয়? হয় না। কারণ কি? কারণ নর্মাল প্রোটিনের মধ্যে যে থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার ছিল, গ্লোবিউলার প্রোটিন ছিল, আমরা বলেছি গ্লোবিউলার প্রোটিন আজকে পড়েছি, এটা কিছু মাত্রায় পানিতে দ্রবীভূত হয়। কিন্তু যখন ডিনেচার্ড হয়ে গেল, এটা তো সলিড হয়ে গেল, হ্যাঁ, সলিবল হওয়ার জন্য যে ফাংশনাল গ্রুপ গুলো ছিল, যে বন্ডিং গুলো দরকার ছিল, এগুলো সব কলাপস করেছে, অর্থাৎ তার বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি হারিয়ে ফেলেছে। এই যেখানে দেখো নেটিভ অ্যালবুমিন, এটাতে এসএইচ থাকে, হ্যাঁ, এসএইচ। তো এই এসএইচ যখন ডিনেচারেশন ঘটে, এই ডিনেচারেশন হয়ে আলটিমেটলি এখানে সালফারের ক্রস লিঙ্কিং হয়, সালফার টু সালফার ক্রস লিঙ্কিং। ওকে, এইটা হয়, এটা হয়ে এটা হার্ড হয়ে যায়। হার্ড হয়ে গেলে সে তার পানিতে দ্রবীভূত হওয়ার যে ধর্মটা ছিল, এটা ডিস্ট্রয় করে। ওকে, এটা আর পানিতে দ্রবীভূত হয় না। ঠিক আছে, এই যেটা, এই ডিনেচার নেটিভ অ্যালবুমিন এসএইচ ডিনেচারেশন ঘটে, এই অ্যাসএইচ বন্ডিংটা চেঞ্জ হয়ে যায়, অ্যাসএইচ বন্ধনের যে ক্যারেক্টার এটা চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে এখানে আসলে এস টু এস ক্রস লিঙ্কিং হয়। ক্রস লিঙ্কিং হলে এটার পোলারিটি অনেকটাই কমে যায়, ঠিক আছে, ধর্মটা হারিয়ে ফেলে। পোলারিটি কমে এটা নন পোলার ধর্মটা বেশি বেড়ে যায়, ফলে পানিতে তার সলিবিলিটিটা কি হয়? কমে যায়। এটা হলো ডিনেচারেশন অফ প্রোটিন। ঠিক আছে, ওকে। এখন আসো, proteins are denatured when heated above 50 degrees Celsius. The heat disrupt the hydrogen bonds and hydrophobic interaction between non-polar residues. এই যে দেখেছো,
Hydrophobic interaction between the heat disrupts hydrogen bonds and hydrophobic interaction between non-polar residues. Okay. তারপরে হলো does not change nutritional value. ডিনেচারেশনের কারণে কিন্তু প্রোটিনের নিউট্রিশনাল ভ্যালু কমে যায় না। ঠিক আছে, নিউট্রিশনাল ভ্যালু কিন্তু কমে যায় না, অর্থাৎ পুষ্টির যে গুণ, পুষ্টি গুণ কিন্তু কমে যায় না। সো এটা নিয়ে ওরিড হওয়ার দরকার নাই। ওকে, বাট অনেক ক্ষেত্রে আমাদের এটা খারাপ হয়, যেমন আমরা মাংসটা যদি প্রপারলি সিদ্ধ না হয়, টাফ হয়ে যায়, দৃঢ় হয়ে যায়, তখন কিন্তু আমরা খেতে পারি না। কাজেই এটা কিছু ক্ষেত্রে সমস্যা হয় না, আবার অনেক কিছু ক্ষেত্রে সমস্যা হয়। ওকে, আমাদের হলো কি করলে আমরা কেমন জিনিস চাই, আমরা কিন্তু শক্ত মাংস চাই না। সো ডিনেচারেশন করার জন্য যে অনেক আমরা যদি একটা হাই হিট ইউজ করে ফেলি, সেটাও করা যাবে না। ওকে, লজিক্যালি যেটা করা দরকার বা আমরা যেটা করতে চাই সেটাই করতে হবে। ওকে, তারপরে কি বলছে, হাই টেম্পারেচার আর অলসো ইউজ টু ডিসইনফেক্ট সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, আমরা অটোক্লেভে রাখি, হ্যাঁ। সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট হলো তোমার হলো ডিসইনফেক্ট করার জন্য আর কি, জীবাণু মুক্ত করার জন্য আমরা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলোকে কি করি, হাই টেম্পারেচার দেই। অ্যান্ড গাউনস এবং হলো মেডিকেল কোট, যেগুলো অপারেশন থিয়েটারে ডাক্তাররা যেই ড্রেস পরে যাবে, এগুলোকে আমরা হলো জীবাণু মুক্ত করি কি দিয়ে, হিট দিয়ে, হাই হিট দিয়ে। বাই ডিনেচারিং দ্য প্রোটিনস অফ এনি ব্যাকটেরিয়া প্রেজেন্ট। ব্যাকটেরিয়া যেগুলো থাকে এগুলো কিন্তু প্রোটিন। সো এগুলোকে আমরা ডিনেচার করে ফেলি হাই হিট দিয়ে। ফলে তারা আর হলো তার বায়োলজিক্যাল ফাংশনটা ধরে রাখতে পারে না, তখন আর সে জীবাণু হিসেবে কাজ করতে পারে না। ফলে আমাদের ড্রেস, ডাক্তার যে ড্রেসটা বা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলো, যেগুলো দিয়ে অপারেশন করবে, ইনস্ট্রুমেন্ট গুলো কি হয়ে যায়, ডিসইনফেক্ট বা জীবাণু মুক্ত হয়ে যায়। ঠিক আছে, ওখানেও কিন্তু দেখো ডিনেচারেশনের এক্সাম্পল আছে। ওকে, আচ্ছা, তারপরে আসো, টেম্পারেচার ইনক্রিজ অর ডিক্রিজ উইল পসিবলি কজ বন্ডস টু বি ডিসরাপ্ট। পিএইচ চেঞ্জের কারণে ডিসরাপ্ট দ্য প্যাটার্ন অফ আয়নিক ইন্টারেকশন, আয়নিক ইন্টারেকশনটাকে হলো চেঞ্জ করে ফেলে। এন্ড রিপাস কন্ট্রিবিউট টু টারশিয়ারি স্ট্রাকচার, টারশিয়ারি স্ট্রাকচার ফর্মে থাকতে দেয় না। ঠিক আছে, এটাকে প্রাইমারি স্ট্রাকচারে রূপান্তরিত করে ফেলে। সল্ট কনসেন্ট্রেশন ডিসরাপ্ট, আমরা যদি সল্ট দেই, তাতেও কিন্তু ওই যে বললাম, হেভি মেটালে যদি সল্ট দাও তাহলে প্রোটিন ডিনেচার হয়ে যায়। তারপরে বিভিন্ন সলভেন্টও কিন্তু, এক এক সলভেন্টে প্রোটিনের স্ট্রাকচার চেঞ্জ হতে পারে, সেগুলোরও ফাংশন আছে, সলভেন্টেরও ফাংশন আছে। ওকে, আচ্ছা, এবার আসলে আমরা একটু চলে যাই, ডিনেচারেশন ভার্সাস ডিগ্রেডেশন অফ প্রোটিন, দুইটা কিন্তু সেম না। Denaturation of protein or degradation of protein is not the same term or same thing. Totally different. They are totally different. Now we'll discuss about the difference between denaturation and degradation of protein. ঠিক আছে? Okay, আসো। Definition. Denaturation হলো, in denaturation of protein, the quaternary, tertiary and secondary structure are disrupted. এগুলো পরিবর্তিত হয়। প্রাইমারি না, কোয়াটারনারি, টার্সিয়ারি এবং সেকেন্ডারি স্ট্রাকচার পরিবর্তিত হয়ে প্রাইমারি স্ট্রাকচারে রূপান্তরিত হয়, অর্থাৎ প্রাইমারি স্ট্রাকচারে ইনটেক্ট থাকে সে। আর ডিগ্রেডেশন অফ প্রোটিন হলো, প্রাইমারি স্ট্রাকচার প্রোটিন ইজ ডিস্ট্রয়েড বাট দ্য সেকেন্ডারি, টার্সিয়ারি স্ট্রাকচার উইল রিমেইন ইনট্যাক্ট। ডিগ্রেডেশন অফ প্রোটিন মানে হলো যে প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচারটা ভেঙে যাবে, কিন্তু সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি এগুলো অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, ওকে। ফ্যাক্টরস ক্যারিং আউট দিস প্রসেস, এই কোন পদ্ধতিতে ডিনেচারেশন এবং ডিগ্রেডেশন করা হয়? ডিনেচারেশন করা হয় ক্যারিড আউট বাই ডিফারেন্ট ফ্যাক্টর সাচ এজ হিট, অ্যাসিড, ক্ষার, ইনঅর্গানিক সল্ট, ইনঅর্গানিক দ্রাবক, হ্যাঁ, এগুলো দিয়ে হলো আমরা ডিনেচারেশন করি। আর ডিগ্রেডেশন অফ প্রোটিন করি আমরা এনজাইমেটিক প্রসেসে। ঠিক আছে, ওকে। বায়োলজিক্যাল ফাংশন, ওকে, ডিনেচারেশন অফ প্রোটিন লস দেয়ার বায়োলজিক্যাল ফাংশন টোটালি, সম্পূর্ণরূপে তার বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি বা বায়োলজিক্যাল ফাংশনটা হারায় ডিনেচারেশনের ফলে। আর প্রোটিনস হ্যাভ দেয়ার বায়োলজিক্যাল ফাংশন ইন সাম কেজেস। ডিগ্রেডেশন করার পরও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় প্রোটিন তার বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিটা অক্ষুণ্ণ রাখতে পারে। ডিফারেন্ট লেভেলস অফ প্রোটিন, দ্য প্রাইমারি স্ট্রাকচার রিমেইনস ইনট্যাক্ট, প্রাইমারি স্ট্রাকচারে ডিনেচারেশন করা যায় না। দ্য সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি স্ট্রাকচার রিমেইনস ইনট্যাক্ট, এখানে হলো ডিগ্রেডেশনের ক্ষেত্রে সেকেন্ডারি, টারশিয়ারি স্ট্রাকচারটা অক্ষুণ্ণ থাকে, আর ডিনেচারেশনের ক্ষেত্রে হলো প্রাইমারি স্ট্রাকচারটা অক্ষুণ্ণ থাকে। এই হলো ডিফারেন্স, চলে গেল আমাদের। ঠিক আছে, ওকে। এইবার আসলে আমরা একটু হেয়ার কেমিস্ট্রিতে চলে যাই, খুব মজার জিনিস এটা, খুব মজার জিনিস, হ্যাঁ। ওকে, হেয়ার কেমিস্ট্রি। হেয়ারের মধ্যে কি কি ধরনের বন্ধন থাকে? ডাইসালফাইড বন্ড থাকে, সল্ট আবদ্ধ অবস্থা থেকে বন্ড বন্ড ফর্মে থাকে, হাইড্রোজেন বন্ড থাকে। তাহলে হেয়ারের মধ্যে বেসিক্যালি তিন প্রকারের বন্ধন থাকে, ডাইসালফাইড বন্ড অর্থাৎ সালফার টু সালফার বন্ড, ওকে,
আর হলো সল্ট বন্ড, আর একটা হলো হাইড্রোজেন বন্ড, এই তিনটা থাকে। ওকে, এখন এই ডাইসালফাইড বন্ড গুলো আমরা ড্যামেজ করতে পারি, ভেঙে দিতে পারি কেমিক্যাল ট্রিটমেন্ট, ব্লিচিং ট্রিটমেন্ট করতে করে, ব্লিচ করে, হ্যাঁ, হেয়ার ডাই করি না আমরা, সেক্ষেত্রে আমরা ডাইসালফাইড বন্ডকে ভেঙতে পারি, বা অন্যান্য বিভিন্ন কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে আমরা ভাঙতে পারি। ওকে, ড্যামেজ বাই হিট অ্যান্ড কেমিক্যাল ট্রিটমেন্ট, সল্ট ড্যামেজ বাই সাডেন পিএইচ ইমব্যালেন্সের মাধ্যমে আমরা সল্টের যে বন্ড আছে এগুলোকে ভেঙে ফেলতে পারি। হাইড্রোজেন বন্ড ড্যামেজ বাই ওয়াটার, হিউমিডিটি অ্যান্ড হিট, আমরা যদি হিউমিডিটি বাড়িয়ে দেই বা ময়েশ্চার দেই বা ওয়াটার দেই, তাহলে দেখা যায় এক জায়গায় বন্ধন ভেঙে আরেক জায়গায় হয়, ঠিক আছে। ওকে, আর হেয়ারের মধ্যে কোন প্রোটিন আছে? বেসিক্যালি ক্যারাটিন চেইন আছে, যে ক্যারাটিন, ক্যারাটিন একটা প্রোটিন। এই প্রোটিনের মধ্যে ডাইসালফাইড, এই প্রোটিন গুলোর মধ্যে ডাইসালফাইড বন্ড হতে পারে, সল্ট এর মাধ্যমে বন্ড হতে পারে, হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে বন্ড হতে পারে, ঠিক আছে। এগুলো, এখন দেখো এই যে স্ট্রেট যখন হেয়ারটা থাকে তখন স্ট্রাকচারটা হয় এরকম। এই যে স্ট্রেট যখন থাকে, এই যে স্ট্রেট যখন থাকে তখন হেয়ারটা থাকে এরকম। একটু যখন ওয়েভি থাকে তখন হেয়ারটা হয়ে যায় এরকম। আর কার্লি যখন হয় তখন হেয়ারটা হয় এরকম, ঠিক আছে। ওকে, অর্থাৎ কি ঘটনা ঘটে সেটা এখন আমরা বলছি। ফাইব্রাস প্রোটিন, আলফা ক্যারাটিন একটা ফাইব্রাস প্রোটিন। পার্মানেন্ট ওয়েভিং অফ হেয়ার, আমরা যখন হেয়ার ওয়েভিং করি, হ্যাঁ, ওয়েভিং করি তখন কি হয়? রিডিউস ডাইসালফাইড বন্ডস, আমরা ডাইসালফাইড বন্ধনটাকে কমাই। দেখো, স্ট্রেট যখন থাকে সব ডাইসালফাইড, সালফার টু সালফার, সালফার টু সালফার, সালফার টু সালফার, এরকম বন্ধন, হ্যাঁ, ডাইসালফাইড লিঙ্কেজ থাকে। এটা হলো যখন স্ট্রেট হেয়ার থাকে। এখন আমরা যদি এটাকে রিডাকশন করি, রিডাকশন করা হলো হাইড্রোজেন অ্যাড করা। এই যে দেখো, এই সালফার টু সালফার ক্রস লিঙ্কিং গুলো ভেঙে আমরা এই সালফারের সাথে হাইড্রোজেন ঢুকিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো এটাকে আমরা রিডিউস করলাম। এখন যখন কার্লি করতে চাই, কার্লি করতে চাইলে আমরা করি কি, কোন কোন জায়গায় এই হলো এসএইচ বন্ধনটাকে আমরা হলো চেঞ্জ করি, হ্যাঁ, এসএইচ বন্ধন যেটা আছে এটাকে একটু শিফট করে দিচ্ছি, হ্যাঁ, কার্ল হেয়ার করার জন্য। এটা আর একটু যদি অক্সিডাইজ করো তাহলে তুমি যে রিডিউস করেছো সেটা ব্যালেন্স হয়ে যায়, হ্যাঁ, ব্যালেন্স হয়ে গিয়ে এই যে দেখো, এই স্ট্রাকচারাল কিছু চেঞ্জ ঘটে, কোথাও কোথাও সালফার সালফার লিঙ্কেজ করি, কোথাও কোথাও হলো তোমার রিডাকশন রাখি। এই যে দেখো, এখানে কিন্তু আগে যখন তুমি রিডিউস করেছো সব অ্যাসিড হয়ে গেছে। হুম, তারপরে কার্ল করেছো, কি হয়েছে? অ্যাসিড হয়েছে, অ্যাসিড হয়েছে, একটু শেপ চেঞ্জ হয়েছে, কার্ল করেছো। এরপর তুমি যখন অক্সিডাইজ করো, অক্সিডাইজ করা মানে হলো কিছু হাইড্রোজেন সরায় নেওয়া। কিছু হাইড্রোজেন যখন আমরা সরায় নেই তখন হলো দেখো, কোথাও কোথাও আবার এসএস, সালফার টু সালফার ক্রস লিঙ্কিং আছে। আর এই যে এখানে দেখো সালফার টু সালফার ক্রস লিঙ্কিং আছে, আর কোথাও কোথাও হাইড্রোজেন রয়ে গিয়েছে। এই যে ট্রিটমেন্ট করাই আমরা, এই হেয়ারের মধ্যে বন্ডিং প্যাটার্ন চেঞ্জ করাচ্ছি। কোথাও কোথাও হলো আমরা রিডাকশন করছি, হাইড্রোজেন ঢুকাচ্ছি, হ্যাঁ, ফলে সালফার টু সালফার ক্রস লিঙ্কিং হতে দিচ্ছি না। আবার কার্লি করার জন্য আমরা এটাকে কোথাও কোথাও দেখা যাচ্ছে কি, সালফার টু সালফার ক্রস লিঙ্কিং রাখছি, কোথাও কোথাও হাইড্রোজেন ঢুকিয়ে এটাকে ক্রস লিঙ্কিং কে ডিস্টার্ব করছি। এই ঘটনাগুলো ঘটার জন্য এই যে সালফার টু সালফার বন্ড বিটুইন ক্যারাটিন, রিডিউসিং কেমিক্যালস ব্রেক সালফার টু সালফার বন্ড। কেমিস্ট্রিটা কি? আমরা যখন ওয়েভিং করি বা কার্লি হেয়ার করি, যেমন বিভিন্ন প্লেয়াররা দেখো কার্লি হেয়ার করে, হ্যাঁ, কি করে আসলে? হেয়ার র্যাপ অ্যারাউন্ড কার্লস, এই যে হেয়ার র্যাপ অ্যারাউন্ড কার্লস, এটা তখন কার্লস হয়, হ্যাঁ। অক্সিডাইজ কেমিক্যালস প্রমোট নিউ সালফার সালফার বন্ড ফরমেশন, এই যে নিউ সালফার টু সালফার বন্ড ফরমেশন, যেই জায়গাটায় আমার দরকার, আমি কার্ল করতে চাচ্ছি, সেটা এখানে ঘটায়, ঠিক আছে। এই হলো হেয়ার কেমিস্ট্রি এবং হেয়ার উইভিং। এগুলো ডিনেচারেশন অফ প্রোটিন, মিড টেন্ডারিং ও আমরা বললাম, এগ বয়লিং বললাম, ইয়োগার্ট বললাম। এই হলো মোটামুটি প্রোটিনের কথাবার্তা। এগুলো পড়লেই, যা পড়িয়েছি ক্লাসে, তোমাদের প্রোটিনটা ভালো করেই পারবা। নেক্সট ক্লাসে আমরা হলো লিপিড এবং হলো তোমার হলো এই ট্রাইগ্লিসারাইড, এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আজকে এখানেই রাখি। আল্লাহ হাফেজ, সবাই ভালোভাবে পড়াশোনা করো।